তো হে গাইস, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি ব্র্যান্ড নিউ সিরিজ যার নাম ব্যাক অ্যাজ ইমমর্টাল লর্ড। অর্থাৎ এটি একটি ইমমর্টাল লর্ডের গল্প যে তার ৩,০০০ বছরের কাল্টিভেশন শেষ করে নিজের মর্টাল রিয়েলমে ফিরে আসে, কিন্তু মর্টাল রিয়েলমের হিসেবে সে মাত্র ৩ বছরের জন্য গায়েব হয়েছিল। কিন্তু এই ৩,০০০ বছর সময় সে ইমমর্টাল রিয়েলমে কাল্টিভেশন করতে করতে একজন ইমমর্টাল লর্ড হয়ে গিয়েছিল এবং এখন সে ফিরে আসছে। তার নাম ইয়েন কিংয়ান। আমরা প্রথমে ইমমর্টাল রিয়েলম দেখতে পাই, যেখানে কিংয়ান রয়েছে এবং সে বলছে যে একটি পুরনো প্রবাদ আছে যে আমরা যখন কোনো জায়গা থেকে ঘুরে নিজের বাড়ি ফিরে আসি তখন আমাদের সেই নাম সাথে নিয়ে ফেরা উচিত যার জন্য আমরা নিজের বাড়ি ছেড়েছিলাম। আর এই ইমমর্টাল রিয়েলমের মধ্যে আমি যা কিছু অর্জন করতে পারতাম তা আমি করে ফেলেছি, তাই এই গৌরবের সাথেই এখন বাড়ি ফিরে যাওয়ার সময় এসেছে। বাড়ি ফিরে যাওয়ার জন্য সে তার হেভলিস সোর্ড স্বর্গীয় তলোয়ার ব্যবহার করছিল, যা বাস্তবতাকে চিরে একটি পোর্টাল তৈরি করতে শুরু করে এবং এই পোর্টালটি মর্টাল রিয়েলমের সাথে যুক্ত হচ্ছিল। এই দৃশ্যটি সত্যিই খুব অসাধারণ লাগছিল। কিংয়ান সেটাকে পুরোপুরি খোলার জন্য নিজের সমস্ত শক্তি লাগাতে শুরু করে, যার ফলে পোর্টালটি সত্যিই খুলে যায়। কিংয়ান বলে, আমি বিশ্বাস করতে পারছি না যে আমি সত্যিই দুটি রিয়েলমের বাধা ভেঙে একটি রাস্তা তৈরি করে ফেলেছি। সে বলে, মা, বাবা, বোন, শায়ের, আমি ফিরে আসছি, শুধু আরেকটু অপেক্ষা করো, আমি কিছুক্ষণের মধ্যেই তোমাদের কাছে পৌঁছে যাব। কিন্তু সেই মুহূর্তেই কিংয়ানকে থামানোর জন্য একটি স্পিরিচুয়াল বিস্ট, আধ্যাত্মিক পশু চলে আসে, যে কিংয়ানকে বলে, তুমি এটা ভাবলে কি করে যে তুমি এখান থেকে বেঁচে পালাতে পারবে? এই বলে সে কিংয়ানের ওপর একটি ভয়ঙ্কর হামলা করে দেয়। এখান থেকে সিন কাট হয় এবং আমরা মর্টাল রিয়েলমের ভেতরে কিছু লোককে দেখতে পাই যারা কিংয়ানের প্রিয় এল্ডারকে চাচা বিরক্ত করছিল। তারা তাকে মারার চেষ্টা করছিল। সেই এল্ডার নিজের জীবন বাজি রেখে সমস্ত শক্তি দিয়ে তাদের সাথে লড়াই করছিলেন। এই লোকগুলো আসলে অন্য পরিবারের সদস্য ছিল যারা কিংয়ানের অনুপস্থিতির সুযোগে তার চাচাকে মারার চেষ্টা করছিল। তিনি যখনই নিজের সোর্ড টেকনিক ব্যবহার করেন, আক্রমণকারী লোকগুলো সেই আক্রমণ ডজ করে নিজেদের নখ বের করে এল্ডারের ওপর আরও বেশি ভয়ঙ্কর হামলা করতে থাকে। কিন্তু যেহেতু সেই এল্ডার একা ছিলেন, তাই তাদের হারানো একটু মুশকিল হয়ে পড়ছিল, কারণ তার ওপর বারবার আক্রমণ হওয়ায় তিনি দুর্বল হয়ে পড়ছিলেন। তখন তিনি বলতে লাগলেন, ড্রাম, আমি এখানকার ক্ল্যান লিডার ছিলাম, আমি তোমাদের সবার সাথে ন্যায় বিচার করেছি, তাহলেও তোমরা আমার সাথে এমন কেন করছো? সেই দুজন লোক সামনে এসে বলতে লাগে, তোমার ছেলে যে ইউজুয়ান, সে এখন কোনো কাজের নয় আর সে ক্ল্যান লিডারও হতে পারবে না, তাই ভালো এটাই হবে যে তুমি ক্ল্যান লিডারের পদটা গ্র্যান্ড এল্ডারের একমাত্র ছেলে ইয়েনয়াং কিংকে দিয়ে দাও। এর জবাবে এল্ডার বলেন, যদি আমার ছেলে ক্ল্যান লিডার না হতে পারে তাতে আমার কিছু যায় আসে না, কারণ আমার পুরো বিশ্বাস আছে যে কিংয়ান খুব শীঘ্রই ফিরে আসবে, তাই সেই সময়ের জন্য আমাকে তার জন্য এই পদটা বাঁচিয়ে রাখতে হবে, কারণ ইয়াং কিং ক্ল্যান লিডারের পদের যোগ্য নয়। সবাই জানে যে সে কতটা খারাপ মানুষ এবং সে লিন ফ্যামিলির সাথেও নিজের সম্পর্ক বজায় রাখে। তখন সেই দুজন লোক বলে, ঠিক আছে, তাহলে পরে বলো না যে আমরা তোমার সাথে খারাপ করেছি। দুজনই ক্ল্যান লিডারের ওপর হামলা করার জন্য প্রস্তুত হয়ে যায়। তারা দুজনই নিজেদের পূর্ণ গতিতে মারাত্মক হামলা করার জন্য এগিয়ে আসে, কিন্তু তাদের মধ্যে কেউই জানত না যে এখানে কি ঘটতে চলেছে, কারণ তখনই আকাশ চিরে হঠাৎ একটি পোর্টাল খুলে যায়, যার ভেতর থেকে গ্লেব খতরনাক শক্তির স্রোত বেরিয়ে এসে মাটিতে আছড়ে পড়ে। এর সাথেই নিচে নেমে আসে একটি তরবারির খাপ, যা কিংয়ানের ছিল। কিংয়ানকে দেখে সেই এল্ডার খুব খুশি হয়ে যান। তিনি বলেন, এটা কি সত্যিই তুমি? কিংয়ান বলে, যদি আমি ভুল না করি, তোমরা দুজন আমার চাচাকে মেরে ফেলতে চেয়েছিলে। কিংয়ানের অরা আভা এতটাই ভয়ঙ্কর ছিল যে সেই দুজন লোক তার সামনে দাঁড়াতেও পারছিল না। তারা বলে, ইয়েন কিংয়ান, তুমি এখনও বেঁচে আছো কি করে? কিংয়ান সাথে সাথে নিজের চাচার কাছে যায় এবং নিজের খাপটি রেখে চাচাকে অভিবাদন জানিয়ে বলে, এই গত বছরগুলোতে আমি আপনাকে খুব মিস করেছি। কিন্তু সেই লোকগুলো নিজেদের শক্তি বাড়িয়ে কিংয়ানের ওপর আক্রমণ করতে আসছিল। কিংয়ান বলে, তোমরা এত বড় বোকা যে নিজেদের মৃত্যুও চিনতে পারছো না, কারণ যখন তারা হামলা করতে আসছিল তাদের সাথে একটি অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। তাদের দুজনের শরীরেই আগুন লেগে ছাই হয়ে যায়। কিংয়ান বলে, তোমাদের যে মাস্টার হোক না কেন, সে তোমাদের মৃত্যু আগেই লিখে রেখেছিল। অর্থাৎ তোমরা এই মিশনে সফল হও বা না হও,
মরতে তোমাদের হতোই। তখন কিংয়ান মনে মনে ভাবছিল, আমি এইমাত্র জোর করে এক একটি বাধা ভেঙে নিজের রিয়েলমে ফিরে এসেছি, যার মূল্য আমাকে নিজের কাল্টিভেশন হারিয়ে চোকাতে হয়েছে, কারণ আমার শক্তি দুর্বল হয়ে গেছে। ভালোই হলো যে এই দুজন লোক নিজেরাই মরে গেল। এরপর তারা নিজেদের প্রাসাদে ফিরে আসে এবং তার চাচা তাকে বলছিলেন, আমি ভাবিনি কিংয়ান যে তোমার সাথে এমন হয়েছে। দস্যুরা তোমাকে ধরে নিয়ে গিয়েছিল, কারণ তিনি এখানে এই গল্পই বলবেন যে তাকে অপহরণ করা হয়েছিল। সে মনে মনে ভাবছিল, অর্থাৎ ইমমর্টাল রিয়েলমে 3000 বছর কাটানোর সময়টা এখানে মাত্র 3 বছরেই কেটে গেছে। এটা তো বেশ অবাক করার মতো ব্যাপার। তার চাচা বলেন, ভালো হয়েছে কিংয়ান যে তুমি ফিরে এসেছ, কারণ তোমার মা, বাবা আর শায়ের সবাই 3 বছর ধরে নিখোঁজ। এই কথা শুনে কিংয়ানও অবাক হয়ে যায় এবং বলে, এসব কিভাবে হলো? তিনি বলেন, এসব হঠাৎ করেই হয়েছিল, আর আমি শুধু এই টোকেনটা পেয়েছিলাম, যেটা আসলে হেভেনলি ফায়ার মিটিওরাইট আয়রন দিয়ে তৈরি ছিল। এর ওপর থাকা চিহ্ন দেখে কিংয়ান বলে, এটা অবশ্যই হেভলিস সোর্ড সেক্ট থেকে হবে। আর হেভলিস সোর্ড সেক্ট হল এই পুরো স্টার কন্টিনেন্টের সবচেয়ে শক্তিশালী সেক্ট। কিন্তু সবচেয়ে অবাক করার বিষয় হল, আশেপাশের কোনো ডাইনেস্টি জানে না যে এই সোর্ড হেভেনলি সেক্টের আসল অবস্থান কোথায়। কিংয়ান বলে, আপনাকে ধন্যবাদ। এখন আর চিন্তা করবেন না, কারণ সেই হেভলিস সোর্ড সেক্টকে আমি নিজেই খুঁজে বের করব। যেহেতু শায়ের মা বাবার সাথে আছে, তাই তাদের ওপর খুব বেশি বিপদ আসবে না। কিন্তু তাহলেও কিংয়ানকে জলদি নিজের কাল্টিভেশন বাড়াতে হবে আর নিজের মা বাবাকে খুঁজতে হবে। ঠিক সেই মুহূর্তে সেখানে গ্র্যান্ড এল্ডার তার চেলা চামুন্ডাদের সাথে চলে আসেন এবং বলেন, কিংয়ান, বিশ্বাস হচ্ছে না যে তুমি ফিরে এসেছ। এমনকি তুমি আমাদের খবরও দাওনি। কিন্তু তোমার জন্য এই 4 এল্ডারের এত চিন্তা যে আমরা নিজেরাই তোমাকে দেখতে চলে এলাম। কিংয়ান বলে, তাহলে এল্ডার, আপনার আমার স্বাগতেরও প্রস্তুতি নেওয়া উচিত। আপনারা আমাকে ডংশিং রেস্টুরেন্টে একটা দারুণ পার্টি দিচ্ছেন না কেন? এর জবাবে এল্ডার বলেন, সবার আগে তুমি আমাকে এটা বলো যে তোমরা দুজন এখানে কি করছিলে। কিংয়ান বলে, আমরা দুজন তো আপনার ছেলে ইয়াং কিংয়ের কথাই বলছিলাম। তার চিন্তাভাবনা দেখুন, সে আমার অনুপস্থিতিতে আমার চাচার ওপরই হামলা করিয়ে দিল। এই কথা শুনে একজন মোটা এল্ডার বলতে লাগলেন, দেখো কিংয়ান, ক্ল্যানের নিয়ম অনুযায়ী তোমাকে ক্ল্যান লিডারের মনোনয়ন থেকে সরানো হলো, আর এখন তুমি একজন সাধারণ শিষ্য ছাড়া আর কিছুই নও। তাই ভুল করেও ইয়াং কিংয়ের ব্যাপারে কিছু বলো না। কিংয়ান বলে, অর্থাৎ আপনারা এখানে পুরোপুরি প্রস্তুতি নিয়ে এসেছেন যাতে ইয়াং কিং যা করেছে তা থেকে তাকে বাঁচানো যায়। গ্র্যান্ড এল্ডার বলেন, দেখো, এখানে সবাই আমার ছেলেকে ক্ল্যান লিডার হিসেবে দেখতে চায়। আর দেখো, আমি একজন সেন্টিমেন্টাল মানুষ, তাই আমি তোমাকে কোর্টইয়ার্ডে আঙিনায় চাকরি দিতে পারি। কিংয়ান বলে, যদি আমি আপনাদের মতে কোয়ালিফাইড না হই, তাহলে আমার চাচার ছেলে ইউজুয়ান তো কোয়ালিফাইড, তার তো ক্ল্যান লিডার হওয়া উচিত, তাই না? তাতে এক এল্ডার বলেন, একবার ভেবে তো দেখতে যে তুমি কি বলছো। কিংয়ান নিজের চাচার কাছে জিজ্ঞেস করে, আমাকে বলুন, ইউজুয়ানের সাথে কি হয়েছে? এল্ডার জানান, তোমার ভাই ইউজুয়ান একটি খুব লজ্জাজনক কাজ করেছে। তার জন্য আমাদের পুরো ইয়েন ফ্যামিলি আর অ্যানসেস্ট্রাল হোলকেও মাথা নিচু করতে হয়েছে। আমার মতে তার নাম নেওয়াই এখানে নিষিদ্ধ করে দেওয়া উচিত। তাদের কথায় রেগে গিয়ে কিংয়ান বলতে লাগে, আমি নিজেই ইউজুয়ানের ব্যাপারটা সমাধান করব। আর আমার কথা কান খুলে শুনে নিন, যদি আমি জানতে পারি যে ইয়াং কিংয়ের জন্য তার সাথে কিছু খারাপ হয়েছে, তাহলে মনে রাখবেন, আমি ইয়াং কিংয়ের ওপর একটুও দয়া দেখাবো না আর তাকে শাস্তি দেব। তার রাগ দেখে সেই এল্ডাররা বলতে লাগে, মনে হচ্ছে তোমার কাল্টিভেশন মুন রিয়েলমে পৌঁছে গেছে। কিংয়ান বলে, আমার কাল্টিভেশন স্টার রিয়েলমের 3rd স্টেজে আছে। এই কথা শুনে সব এল্ডাররা হাসতে লাগে আর বলে, আজ থেকে 3 বছর আগে তুমি স্টার রিয়েলমের 5th স্টেজে ছিলে। তুমি কি আমাকে বলবে যে 3 বছরের পরিশ্রমে তুমি নিজের কাল্টিভেশন কমালে কিভাবে? আর তোমার এটাও জানা উচিত যে আমার ছেলে ইয়াং কিং স্টার রিয়েলমের 6th স্টেজে পৌঁছে গেছে। কিংয়ান বলে, যদি তুমি 3 বছর দস্যুদের কয়েদে থাকতে, আমার তো মনে হয় না তুমি সেখান থেকে বেঁচেও ফিরতে পারতে। গ্র্যান্ড এল্ডার বলেন, তাহলে ঠিক আছে, আজ থেকে 1 মাস পর তোমার আর আমার ছেলের মধ্যে একটা লড়াই হবে, আর যে সেই ব্যাটেল জিতবে সে সাথে সাথেই নতুন ক্ল্যান লিডার হয়ে যাবে। তো আমাকে বলো, এই জিনিসটা তোমার হিসেবে ঠিক আছে কি না? কিংয়ান মনে মনে ভাবে, অর্থাৎ
এই বুড়ো আমাকে সেই ব্যাটেলের মাধ্যমে মেরে ফেলতে চায়, কিন্তু আমার মনে হয় আমার এই চ্যালেঞ্জটা গ্রহণ করা উচিত। কিংয়ান বলে, আমার মতে 1 মাস একটু বেশি হয়ে যায়। সময়টা কমিয়ে 1 সপ্তাহ করে দিলে কেমন হয়? আর সময়টা আপনাদের জন্য যথেষ্ট হবে ইয়াং কিংয়ের শেষকৃত্যের প্রস্তুতি নেওয়ার জন্য, কারণ ওটা তার জীবনের শেষ দিন হবে। গ্র্যান্ড এল্ডার বলেন, সেটা তো সময়ই বলবে যে তোমার সাথে কি হবে। এরপর তারা চলে যায় আর আমরা কিংয়ানকে দেখতে পাই। সে ভাবছিল, এই মুহূর্তে আমার কাউকে সত্যিটা বলার দরকার নেই, কারণ আজ থেকে 3 বছর আগে যখন আমি মাউন্ট লাঙ্গিয়াতে নিজের কাল্টিভেশন করতে গিয়েছিলাম, তখন আমাকে সত্যিই দস্যুদের মোকাবেলা করতে হয়েছিল। কিন্তু তাদের মরার কারণে সেখানে একটি পোর্টাল খুলে গিয়েছিল, যাতে পড়ে গিয়ে কিংয়ান ইমমর্টাল রিয়েলমে পৌঁছে গিয়েছিল। সেখানে যাওয়ার ফলে তার পুরো জীবনটাই বদলে গিয়েছিল, কারণ এটা সেই জায়গা ছিল যেখানে লোকেরা ইমমর্টাল, অমর হওয়ার জন্য আসত, নিজেদের কাল্টিভেশন 1000 গুণ বাড়াত। ইমমর্টাল ওয়ার্ল্ডের নিয়ম মর্টাল ওয়ার্ল্ডের থেকে অনেক আলাদা ছিল, কারণ সেখানে একটাই নিয়ম চলত, যে বেশি শক্তিশালী সে বেঁচে থাকবে। যদি তুমি সেখানে কারো জন্য নরম জেল দেখাতে, তাহলে তুমি কারো খাবার হয়ে যেতে। বড় ইমমর্টালদের সামনে এই ছোট লোকেরা কেবল পিঁপড়ের সমান ছিল। এই দুনিয়ায় ভালোবাসার মানুষরা একে অপরের জন্য বিয়ে দিতে পারে, কিন্তু ইমমর্টাল ওয়ার্ল্ডে সেই লোকেরাই ট্রেজার, সম্পদ পাওয়ার জন্য একে অপরের বিয়ে নিতে পারে। আর সত্যি কিংয়ান সেই দুনিয়ায় যে সময় কাটিয়েছে, যে অভিজ্ঞতা নিয়েছে, তা ব্যাখ্যাও করা যাবে না, কারণ সে নিজের থেকে 100 গুণ বড় দৈত্যদেরও চোখের পলকে মেরে ফেলেছে। সে সেই দুনিয়ায় থাকতে থাকতে প্রায় 3000 বছর ধরে যে কাল্টিভেশন করেছে, তার ফলে সে এমন লেভেলও ব্রেক থ্রু করে ফেলেছিল যাতে তার শক্তি ইনফাইনাইট, অসীম লেভেলে চলে গিয়েছিল। আর সে পৌঁছে গিয়েছিল ইমমর্টাল রিয়েলমের সুপ্রিম লেভেলে, কারণ সেখানে 10 জন গ্রেট ইমমর্টাল এম্পেরর, মহান অমর সম্রাট ছিলেন, আর তাদেরও লর্ড হয়ে গিয়েছিল আমাদের কিংয়ান। আর গত 3000 বছরে সে সবচেয়ে বেশি মিস করেছিল নিজের ফ্যামিলিকে, তাই সে নিজের সমস্ত কাল্টিভেশন হারিয়ে ফিরে এসেছিল নিজের মর্টাল রিয়েলমে। কিন্তু যে সময় সে বাধা ভেঙে নিজের এই সোর্ড ব্যবহার করে নিজের দুনিয়ায় ফিরে আসার চেষ্টা করছিল, তখন হঠাৎ তাকে থামানোর জন্য সেখানে কেওস এনশিয়েন্ট বিস্ট চলে এসেছিল। এমনকি সে কিংয়ানের এই প্রসেসকে প্রায় ফেল করে দিচ্ছিল, কারণ কিংয়ানের মনোযোগ সেখান থেকে সরে গিয়েছিল আর সে বিপদে পড়ে গিয়েছিল, যার কারণে কিংয়ান রাগের সাথে সেই বিস্টের ওপর হামলা করতে লাগে আর তাকে নিজের শক্তি দিয়ে দমন করার পুরো চেষ্টা করছিল। কিন্তু সেই মুহূর্তে সেই পোর্টালটি আনস্টেবল, অস্থির হয়ে কাজ করতে শুরু করে, তাই কিংয়ানকে জলদি সেখান থেকে বের হতে হতো। সে সেই মনস্টারকে চেপে ধরে সাথে সাথেই সেই পোর্টালের দিকে যেতে লাগে। যখন তার সোর্ডটা তার হাত থেকে বের হতে যাচ্ছিল, তখনই বিস্টটা আবার হামলা করে দেয়। কিংয়ান তাকে মেরে দূরে সরাতে সরাতে তার সোর্ডটা অন্য কোনো দুনিয়ায় চলে যায়, যার কারণে তাকে এই পোর্টাল কন্ট্রোল করার জন্য, এটাকে টিকিয়ে রাখার জন্য নিজের কাল্টিভেশন স্যাক্রিফাইস ত্যাগ করতে হয়, আর তার হাতে শুধু তার তরবারির খাপটা থেকে যায়। কিন্তু তার কাছে তখনও ইমমর্টাল লর্ডের সেই ট্যালেন্ট, প্রতিভা ছিল, যার কারণে সে কম শক্তি থাকা সত্ত্বেও ইমমর্টাল লোকদের চেয়ে বেশি বুদ্ধিমান আর শক্তিশালী তো ছিলই, আর তার জন্য কম সময়ে বেশি রিয়েলম ব্রেক থ্রু করাটাও সহজ হয়ে গিয়েছিল। আর এখন আমরা কিংয়ানের চাচার ছেলে ইউজুয়ানকে দেখতে পাই, যে এক জায়গায় বসে নেশা করছিল। তার পেছন থেকে কিংয়ান পৌঁছে যায় আর বলে, ভাই ইউজুয়ান, তোমার এমন করার আর কোনো দরকার নেই। তার আওয়াজ শুনে ইউজুয়ান খুব খুশি হয়ে যায় আর নিজের ভাইকে জড়িয়ে ধরে। কিংয়ান যেই তার কাঁধে হাত রাখে, সে অদ্ভুত কিছু অনুভব করে, কারণ আসলে ইউজুয়ান নিজের বাঁ হাতটা হারিয়ে ফেলেছিল। সেই ইউজুয়ানের মন পড়ার চেষ্টা করে এটা জানার জন্য যে আসলে তার সাথে কি হয়েছিল। কিংয়ান বলে, ইউজুয়ান, আমাকে বলো তোমার হাতের কি হয়েছে আর তোমার স্পিরিচুয়াল পাওয়ারের কি হয়েছে। আমাকে শুধু একবার বলো এটা কে করেছে, আমি তার নাম নিশান মিটিয়ে দেব। ইউজুয়ান বলে, আমার জন্য বদলা নিতে গেলে পুরো ইয়েন ফ্যামিলি শেষ হয়ে যাবে। তো কিংয়ান সেখানেই বসে মনে মনে ভাবতে থাকে, ভাই ইউজুয়ান একদম একই আছে যেমনটা সে ছোটবেলায় ছিল, কারণ সে যত বড় সমস্যায় পড়ে সে তত বেশি সেই জিনিসগুলো চেপে রাখে। কিংয়ান বলে, ভাই আমাকে একটু সময় দাও, আমি তোমার রিকভার করতে সাহায্য করব, আর যে তোমার ক্ষতি করেছে তাকে এর মূল্য চোকাতে হবে।
যার ফলে পুরো টিয়ানিউ ডাইনেস্টিতে এমন কেউ থাকবে না যে ইয়েন ফ্যামিলির লোকদের চ্যালেঞ্জ করতে পারবে। এরপর আমরা কিংয়ানকে দেখতে পাই যে একটি ফার্নেসের চুল্লি ভেতর থেকে কিছু মেডিসিন বানানোর চেষ্টা করছিল। সে মেডিসিন বানিয়ে নিজের শরীরের মধ্যে শোষণ করে নেয়। এই জিনিসগুলো তার কাল্টিভেশনকে একদম র্যাপিড ফায়ারের মতো বুস্ট করে দেয়। কিংয়ান বলে, ভালোই হলো যে আমার কাছে ইমমর্টাল লর্ডের ট্যালেন্ট আছে, যার কারণে সে যত খুশি ভালো পিল বড়ি বানাতে পারে। এই জিনিসগুলোই তার কাল্টিভেশনকে কম সময়ে বেশি ইমপ্রুভ করতে পারবে। কিন্তু তার কাছে কম সময় আর কম মেটেরিয়াল থাকার কারণে সে কিছু পিলই বানাতে পারছিল, যেগুলো সে বানিয়েও ফেলেছে, যার সাহায্যে সে অন্তত স্টার রিয়েলমের 4th স্টেজে তো পৌঁছেই যাবে। তাই তার জেতার চান্স এখনও ততটা নয় যতটা হওয়া উচিত ছিল। কিন্তু তখনই আমরা এই প্যাভিলিয়নের গভীরে আরেকজন এল্ডারকে দেখতে পাই, যিনি ওপরের দিকে হওয়া কাল্টিভেশন সম্পর্কে জানতে পেরেছিলেন। তিনি বলেন, কেউ তো আছে যে হ্যাভেন গ্রেডের টেকনিক ব্যবহার করছে। দেখো তো সে কে আর কার মধ্যে এত শক্তি এসে গেল, যার কারণে সেই এল্ডার সাথে সাথে নিজের পূর্ণ গতিতে টপ প্যাভিলিয়নে পৌঁছে যান, যেখানে কিংয়ান ছিল, আর সে একসাথে অনেকগুলো টেকনিক শিখছিল। তিনি বলেন, এটাকে তো কনস্টেলেশন ফরমেশন বলা হয়, আর এটা নিজে থেকেই কে বানিয়ে ফেলল, যে কাজ করার ক্ষমতা শুধু ইমমর্টালদের মধ্যেই থাকে। তখনই আমরা কিংয়ানকে তার স্পিরিচুয়াল ওয়ার্ল্ডের ভেতরে দেখতে পাই, যেখানে সে নিজের জন্য ভালো থেকে ভালো টেকনিক খোঁজার চেষ্টা করছিল, আর প্রতিটি টেকনিক সেই মুহূর্তেই শিখেও নিচ্ছিল। এই জিনিসটা সত্যিই খুব অদ্ভুত ছিল, কারণ টেকনিকগুলো একে অপরের সাথে জুড়েও যাচ্ছিল। কিংয়ান বলে, আমি যে টেকনিক ব্যবহার করছি তা এখনও টপ লেভেলের নয়, কিন্তু ইয়াং কিংয়ের সাথে ফাইট করার জন্য, তার ম্যাটার সলভ করার জন্য এই টেকনিক যথেষ্ট, বরং বেশি। সে সব টেকনিক ইকট্ঠা করে ফেলেছিল আর সেগুলো শিখেও নিয়েছিল। কিন্তু একটি মাংকি বাঁদর টেকনিক ছিল যা এদিক ওদিক পালাচ্ছিল, তার কাছে আসছিল না, কারণ তার কাছে গতি ছিল, যার ফলে সে চোখের পলকে যে কোনো জায়গায় যেতে পারছিল। কিন্তু অবশেষে কিংয়ান তাকে ধরে নিজের বডিতে অ্যাবসর্ব করেই নেয়, যার কারণে এখন তার কাছেও স্পিরিচুয়াল মাংকি ট্রান্সফরমেশন আর্ট এর লাইটনেস স্কিল এসে যায়, যা ভবিষ্যতে তার কাজে আসবে যে কোনো অ্যাটাক থেকে তাকে চোখের পলকে বাঁচানোর জন্য। যখন কিংয়ান এই জিনিসগুলো প্র্যাকটিস করছিল, সেই মুহূর্তে সেই এল্ডারের আত্মা সেখানে এসে কিংয়ানের ওপর হামলা করে আর বলে, তোমার সাহস কি করে হলো টেকনিক চুরি করার? যখন দুজন একে অপরের সাথে ধাক্কা খায়, তখন সত্যিই সেখানে শক্তির এক ঘূর্ণিঝড় বয়ে যায়। সেই এল্ডারও কিংয়ানের সামনে টিকতে পারেন না, আর সব টেকনিকের বই নিচে পড়ে যায়। এল্ডার কিংয়ানকে বলেন, তুমি কি সত্যিই এতগুলো টেকনিক একই সময় শিখে ফেলেছ? কিংয়ান চোখের পলকে তার সামনে এসে বলতে লাগে, সুপ্রিম এল্ডার, আমার তো সবেমাত্র একটু সময় হয়েছে, আর আমি মাত্র কয়েকটা টেকনিকই শিখেছি। এরপর সে সেখান থেকে চলে যায়, আর সুপ্রিম এল্ডার শুধু তাকে দেখতেই থাকেন। এরপর ফাইনালি 7 দিন কেটে গিয়েছিল, আর মাঠের মধ্যে সবাই ইয়াং কিং আর কিংয়ানের অপেক্ষা করছিল। সেই 4 এল্ডার তখনই দেখেন যে আকাশ থেকে উড়ে আসছে ইয়াং কিং, যাকে না দেখতে ভালো লাগে আর না তার ব্যবহার ভালো। সবাই সবসময় তার কাণ্ড কারখানা নিয়ে বিরক্ত থাকে। সে তখনই গ্র্যান্ড এল্ডারের সামনে এসে তাকে বলতে লাগে, বাবা, আপনি কিংয়ানের মতো একটা মশাকে মারার জন্য আমার মতো বাজপাখিকে কেন ডাকলেন? আপনার মনে হয় না যে এর জন্য আমার বেইজ্জতি হবে? কারণ কাল রাতেই আমি স্টার রিয়েলমের 7th স্টেজে পৌঁছে গেছি, আর যদি আমি ভুল করে ওর টুকরো টুকরো করে ফেলি, তাহলে তো আমারই বেইজ্জতি হবে। এর জবাবে গ্র্যান্ড এল্ডার বলেন, যদি তুমি ওকে পাবলিকলি না হারাও, তাহলে লোকেরা তোমার ওপর বিশ্বাস কি করে করবে যে তুমি একজন ক্ল্যান লিডার হওয়ার যোগ্য? ইয়াং কিং বলে, বাবা, আমি এই সব জিনিস নিয়ে কখনো চিন্তা করি না, কারণ আমার তো স্বপ্ন হলো এই পুরো টিয়ানিউ ডাইনেস্টির লর্ড হওয়া। তার কথা শুনে চারপাশের যত দর্শক ছিল, সবাই তার ওপর হাসতে লাগে, কারণ সবাই জানত যে ইয়াং কিং একটা 1 নম্বর গাধা, আর যদি সে ক্ল্যান লিডার হয়ে যায়, তাহলে আমাদের তো জীবনই মুশকিল করে দেবে, আর ইয়েন ফ্যামিলি নিজেই বরবাদ হয়ে যাবে। সেই মুহূর্তে তাদের মাঝখান দিয়ে বেরিয়ে সামনে চলে আসে কিংয়ান, যে বলে, তোমরা চিন্তা করো না, কারণ আমি ছোটবেলা থেকে ওকে পিটিয়ে আসছি। যখন ও প্যান্টে হিসু করে দিত, তাহলে তো এই প্রশ্নই ওঠে না যে ও এখানকার ক্ল্যান লিডার হয়ে যাবে। এরপর সে ইয়াং কিংয়ের সামনে পৌঁছে যায়, যে তাকে বলছিল, সেটা তো সময়ই বলবে যে প্যান্টে কে হিসু করবে। কিংয়ান বলে,
আমি তোমাকে আরও একটু সময় দিচ্ছি, নিজের ফ্যামিলিকে গুড বাই বলে দাও। সেই মুহূর্তে তাদের দুজনের মধ্যে ব্যাটেল স্টার্ট করে দেওয়া হয়, যেখানে প্রথম হামলা ইয়াং কিং তার সোর্ডের সাহায্যে কিংয়ানের ওপর করেছিল। কিংয়ান তার প্রতিটি হামলা ডজ করে যাচ্ছিল। আশেপাশের লোকেরা কথা বলতে লাগে যে কিংয়ানের কাল্টিভেশন লেভেল কমে স্টার রিয়েলমের থার্ড স্টেজে চলে এসেছে, তাই সে এখন কেবল ইয়াং কিংয়ের হামলা ডজ করছে যাতে সে নিজেকে সেফ রাখতে পারে। আর সত্যি ইয়াং কিংয়ের হামলাগুলো বেশ ভয়ঙ্করও ছিল। এর সাথে সাথেই কিংয়ানও নিজের হামলা করা শুরু করে দিয়েছিল। দুজনের মধ্যে বেশ ভয়ঙ্কর লেভেলের ফাইট শুরু হয়ে গিয়েছিল। তখনই কিংয়ান ইয়াং কিংয়ের হাত ধরে তাকে বলতে লাগে, তোমার হাতে তো লিন ফ্যামিলির মার্ক চিহ্ন আছে, অর্থাৎ তুমি যে টেকনিক ব্যবহার করছো আর যে সোর্ড ব্যবহার করছো সেটা অবশ্যই লিন ফ্যামিলির লোকেরা তোমাকে দিয়েছে।